আইনজীবী হত্যায় ৩১ জনকে আসামি করে চট্টগ্রামের কোতোয়ালি থানায় পরিবারের মামলা। অজ্ঞাত আসামি ১৫ জন। লন্ডনের উদ্দেশ্যে সকালে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল। ১০ দিনের সফরে বৈঠক করবেন তারেক রহমানের সঙ্গে। ময়মনসিংহে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চেক বিতরণ। আন্দোলনে নিহত ৫৫ জনের পরিবার পাচ্ছে অর্থ সহায়তা। স্বাগত। এখন ঢাকা। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ৪ দিন পর ৩১ জনকে আসামি করে নগরীর কোতোয়ালি থানায় মামলা করেছে পরিবার। মামলার বাদী নিহত সাইফুল ইসলামের বাবা জামাল উদ্দিন। এ ঘটনায় অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়। শুক্রবার রাতে এ মামলা দায়ের করা হয়। এর আগে হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩টি মামলা দায়ের করে। এ ঘটনায় সব মিলিয়ে ৫টি মামলা দায়ের করা হয়েছে, যেখানে ৭৭ জনের নাম উল্লেখ সহ ১,৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এখনও পর্যন্ত আটক করা হয়েছে ৩৯ জনকে। আটককৃতদের মধ্যে বেশ কয়েকজন হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করে বলে দাবি করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে চট্টগ্রামের আদালতপাড়ায় তার অনুসারীরা সংঘর্ষে জড়ায়। এতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। ১০ দিনের সফরে যুক্তরাজ্য গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ৮:১৮টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। লন্ডন সফরে বিএনপির বিভিন্ন দলীয় অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে তার। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও বৈঠক করবেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি, সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন সহ বেশ কিছু বিষয়ে দুই শীর্ষ নেতার আলোচনা হবে। ১০ দিনের সফর শেষে ১১ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপি মহাসচিবের। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, খুনি হাসিনা আহতদের চিকিৎসা ও নিহতদের দাফনে বাধা দিয়েছে। হাসিনা ও তার দোসররা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে চেষ্টা করছে। আমরা ব্যর্থ হলে আমাদের অস্তিত্ব নিশ্চিহ্ন করে দেবে। এছাড়া গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার কথাও বলেন সার্জিস আলম। ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই, এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। ওই ৫ই আগস্টের আগে যেমন এমন অনেক শহীদ পরিবার রয়েছে ঠিকমতো দাফন করতে দেওয়া হয় নাই, বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, থানায় হয়রানি করা হয়েছে, আবার যদি খুনি হাসিনা দোসররা আসে একই কাজ করা হবে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে জেলার টাউন হল মিলনায়তন থেকে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন কতজন চেক পাচ্ছেন আর কত টাকা করে অর্থ সহায়তা দেয়া হচ্ছে? উজ্জ্বল, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে যারা গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যদেরকে কিন্তু আজকে অনুদানের চেক বিতরণ করা হচ্ছে। প্রত্যেক শহীদ পরিবার আজকে ৫ লাখ টাকার অনুদানের চেক পাচ্ছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে। ইতিমধ্যে এবং এখন যে আনুষ্ঠানিকতা চলছে এই কিছুক্ষণের মধ্যেই পরিবারের সদস্যদের এই চেক বিতরণ হবে এবং অনুষ্ঠানের রয়েছে। আমরা সর্বশেষ তিনি কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখছেন অতিরিক্ত বিভাগীয় করেই শহীদ পরিবারের যে অনুদানের
তুলে দেওয়া হবে। আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এরপরেই শহীদ পরিবারের সদস্যদের হাতে যে অনুদানের 5 লাখ টাকার চেক সেটি তুলে দেওয়া হবে। আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে ময়মনসিংহ বিভাগে তারা এখন পর্যন্ত 93 জন শহীদ পরিবারের তারা সন্ধান পেয়েছেন। এর মধ্যে আজকে 55 জনের চেক বিতরণ করা হবে, অর্থাৎ 55 জনের সাথে তারা যোগাযোগ স্থাপন করতে সমর্থ হয়েছেন এবং সেই 55টি পরিবার কিন্তু আজকে এই টাউন হলে এসেছে এবং তাদের হাতেই যে অনুদানের 5 লাখ টাকা করে প্রত্যেক পরিবারের সেই চেক তুলে দেওয়া হবে এবং বাকি যারা থাকবেন তাদেরকে পরবর্তীতে ফাউন্ডেশনের পক্ষ থেকে যোগাযোগ করা হবে বা শহীদ পরিবারের পক্ষ থেকে যদি ফাউন্ডেশনে যোগাযোগ করা হয় তারা সেই বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে তাদের পরিবারের সদস্যদের হাতে কিন্তু সেই অনুদানের চেক তুলে দেবেন। আমরা দেখেছি যে আজকে এই অনুষ্ঠান শুরু হওয়ার পরেই যখন সার্জিস আলম এবং মাহবুবুর রহমান স্নিগ্ধ যখন এই টাউন হলের যে অনুষ্ঠান স্থল সেখানে যখন উপস্থিত হয় তখন কিন্তু একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আমরা দেখেছি অনেক শহীদ পরিবারের সদস্যরা তাদের জড়িয়ে ধরে কিন্তু আবেগ প্রকাশ করেন এবং কান্না জড়িত কণ্ঠে তাদের সাথে কথা বলেন এবং আমরা সার্জিস এবং স্নিগ্ধ তাদেরকেও দেখেছি তারা বেশ আবেগ আপ্লুত হয়েছেন এবং প্রত্যেক শহীদ পরিবারের সদস্যদের স্থানে স্থানে গিয়ে কিন্তু তারা কথা বলেছেন এবং প্রত্যেকের সাথে কথা বলে তাদের অনুভূতি জেনেছেন এবং তাদের যে অন্যান্য যে বিষয়গুলো সেগুলো কিন্তু জেনেছেন। তো এই মুহূর্তে কিন্তু এই কিছুক্ষণের মধ্যেই যে চেক বিতরণ সেই কার্যক্রম শুরু হবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের টাউন হল থেকে সর্বশেষ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ময়মনসিংহে চলছে চেক বিতরণ অনুষ্ঠান। সেখান থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। দেখছেন এখন ঢাকা। জাদুর শহরে শীত এসেছে তার চিরচেনা স্নিগ্ধ রূপ নিয়ে। কুয়াশার চাদরে মোড়া সকালের অলিগলিতে লেপ তোশকের উষ্ণতা আর পিঠার মিষ্টি গন্ধ। সকালবেলার আলো ম্লান হয়ে উঠেছে, বিকেলের রোদ পিছু হচ্ছে দ্রুত। আবহাওয়া অফিস জানিয়েছে এবার কোল্ড ওয়েভের কারণে শীত বেশি অনুভূত হতে পারে। আনিসুর রহমানের ছবি, তারা জানাচ্ছেন শারমিন পুতুল। কুয়াশাচ্ছন্ন ভোরে বুড়িগঙ্গার পার যেন এক মায়াবী চিত্রকর্ম। শীতের শিশিরে ভেজা পথঘাট, প্রকৃতি যেন আরো কিছুক্ষণ ঘুমাতে চায়। শহরের আকাশ জুড়ে কুয়াশার ধূসর চাদর আর গাছে গাছে শিশির বিন্দু। হেমন্তের শীতের এই আগমনী বার্তায় চায়ের দোকানে ধোয়া ওঠা কাপে শুরু হয় ঢাকার ব্যস্ত দিন। বন্ধুদের আড্ডায় যোগ হয় শীতের গল্প। শহরের ভোরে জমে থাকা শিশিরের মতোই ধীরে ধীরে শীতের অস্তিত্ব বাড়ছে। লেপ তোশকের দোকানগুলো এখন শিল্পীর ক্যানভাস। ভেতরে তুলোর স্তর বসিয়ে কারিগররা শীতকে বন্দি করে রাখার প্রস্তুতি নিচ্ছেন। লেপের প্রতিটা সেলাইয়ের ফোর যেন উষ্ণতার গল্প বলে। এটা হলো সিজনাল ব্যবসা, শীতে একটু বেশি হয়, গরমে একটু কম হয়। বর্তমান আগে যেরকম ল্যাপটা বেশি চলতো, এখন আপনি এই যে কম্ফোর্টার সাথে আমাদের ল্যাপটা একটু কম চলে। শীতবস্ত্রের দোকানে কেবল কাপড় নয়, জমা থাকে মানুষের শীতের স্বপ্ন। নতুন জ্যাকেট আর রঙিন মাফলারে শহরের মানুষ শীতকে আলিঙ্গনের প্রস্তুতি নিচ্ছে। হালকা শীত পড়ছে, তো ওইভাবে হালকা পোশাকই কিনছি। যখন শীতটা বেশি পড়বে তখন একটু ভারী পোশাক নেওয়া যাবে। সাধারণ জ্যাকেটগুলো হালকা মানে গেঞ্জি টাইপের, এগুলো আমরা কিনতে এসেছি। হালকা শীতেরগুলো আছে, ভারীর মধ্যে আছে, যার যেটা লাগে সে ওইটা নিতে যাবো। টুকটাক করে বেচা কিনা হচ্ছে, কিন্তু ডিসেম্বরের দিকে ফুল বেচা কিনা হবে, কারণ এই সময় পুরো শীতটা থাকবো। শীতের সাথে শহরের প্রিয় খাবারগুলোর সম্পর্ক অনেকটা কবিতার মতো, যার প্রতিটি স্তবকেই খাদ্যের স্বাদ। রাজধানীর রাস্তার ধারেই চিতই, পাটিসাপটা আর ধোয়া ওঠা ভাপা পিঠার গন্ধ যেন শীতের রূপ আরো বাড়িয়ে দেয়। আমাদের সময় যেই পিঠা বানানো হয়েছে সেই পিঠা বর্তমানে পাওয়া বড় মুশকিল।
গ্রামে যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় ঢাকা শহরে কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, এই শীতের টাইমে শুধু পাওয়া যায়। সামনে শীত আসলে পরে মানে কিছুটা হলেও বাড়বে। এখন বর্তমান 10 কেজি চাউল আমি বিক্রি করতেছি একা। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে এবছর ঢাকায় শীতের তীব্রতা তুলনামূলক মৃদু হলেও কোল্ড ওয়েভের কারণে বেশি শীত অনুভূত হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি সময়ে সবচেয়ে বেশি ঠান্ডা থাকবে। কোল্ড ওয়েভের ব্যাপারটা না আসলেও মানুষের অনুভূতি বিবেচনা করলে কিন্তু মানুষের ঠান্ডার অনুভূতিটা অনেক বাড়বে। তা আমরা এবার আশঙ্কা করছি যে জানুয়ারি মাসে অন্তত কুয়াশার পরিমাণটা বাড়তে পারে। আগমনী শীতের ঠান্ডা শহরের জীবনে এনে দেয় এক নস্টালজিক অনুভূতি। পুরনো শীতের চাদর কিংবা নতুন সোয়েটার, সকালের সোনারোদে ব্যাডমিন্টন খেলা অথবা সন্ধ্যায় বন্ধুদের সাথে গানের আড্ডায় শহরের ছন্দে আনে নতুন রূপ। তাই তো শীত যেন কেবলমাত্র একটি ঋতুই নয়, বরং জীবনের হাজারো স্মৃতিমাখা গল্পের এক অনন্য অধ্যায়। শারমিন পুতুল, এখন, ঢাকা। আবহাওয়া পরিবর্তনের সাথে রাজশাহীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, জানাবেন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত কতজন ভর্তি আছেন হাসপাতালের চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? উজ্জ্বল, গেল সপ্তাহখানেক ধরে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঠান্ডাজনিত যে অসুস্থতা নিয়ে কিন্তু রোগীরা আসছেন এবং তার মধ্যে বয়োজ্যেষ্ঠ শিশুদের সংখ্যাই বেশি। গত 3 দিনের যদি সংখ্যাটি বলি, যে গত 3 দিনেই কিন্তু এই সর্দি কাশি এবং ডায়রিয়া জনিত অসুস্থতা নিয়েই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ওয়ার্ডগুলোতে ভর্তি হয়েছেন এখন পর্যন্ত 195 জন রোগী, এবং তাদের বেশিরভাগই কিন্তু ঠান্ডা, সর্দি, কাশি, ডায়রিয়া নিয়ে কিন্তু হাসপাতালে আসছেন। এবং একটু জানিয়ে রাখি যে এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে এখন পর্যন্ত এই সংখ্যাটি কিন্তু গত মাসের তুলনায় বেড়েছে, যেহেতু এখন আবহাওয়াজনিত পরিবর্তন বা সেই কারণেই কিন্তু আসলে যে কিছুটা শীত এবং কিছুটা গরমের যে সংমিশ্রণেই আসলে শিশু এবং বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তারা কিন্তু আসলে খুব দ্রুতই আসলে অসুস্থ হয়ে পড়ছেন। এতে করে সকালের দিকে আসলে বেশ খানিকটা ঠান্ডা পড়ছে, এছাড়া ভোর রাতের দিকে বেশ খানিকটা ঠান্ডা এবং দিনের অন্যান্য সময়গুলোতে গরম থাকছে। এ কারণে কিন্তু আসলে যে তাপমাত্রার যে পরিবর্তন এটি কিন্তু আসলে শরীরের সেটি সহনীয় না হওয়ার কারণেই মূলত এই ব্যাপারটি ঘটছে। এবং প্রতি বছর এই সময়টিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই ঠান্ডাজনিত বিভিন্ন অসুস্থতা নিয়ে কিন্তু হাসপাতালে রোগীরা আসেন, এবারও তাই হয়েছে। এবং ডাক্তাররা বলছেন এখন পর্যন্ত উদ্বেগের কোনো বিষয় নেই, তারা বলছেন যে এখন পর্যন্ত রোগীদের যথাযথ পরামর্শ দিচ্ছেন, এছাড়া পর্যাপ্ত চিকিৎসা সেবা সেটিও কিন্তু রোগীরা পাচ্ছেন। এখন পর্যন্ত ভোগান্তির যে বিষয়টি বা চিত্র সেটি কিন্তু নেই। একটু যদি বলি যে গেল 3 দিনের যে রোগীদের যে সংখ্যা সেটি যদি একটু জানিয়ে রাখি, যে গেল 27 তারিখে কিন্তু ঠান্ডা, সর্দি, কাশি নিয়ে ভর্তি হয়েছেন মোট 28 জন, এছাড়া পরের দিন কিন্তু 40 জন এসেছেন এবং গতকালকে রোগীর সংখ্যা ছিল 23 জন। এছাড়া ডায়রিয়া নিয়ে এসেছেন 29 জন, সেটি 27 তারিখে, এবং পরের দিন কিন্তু 36 জন, এবং তারপরে অর্থাৎ গতকালকে ছিল সে সংখ্যাটি 39 জন। অর্থাৎ দেখা যাচ্ছে প্রতিদিনই কিন্তু সংখ্যা আক্রান্ত যে রোগীর সংখ্যা সেটি বাড়ছে। তবে ডাক্তাররা বলছেন এখন বাচ্চাদের যারা অভিভাবক রয়েছেন তাদেরকেও তারা পরামর্শ দিচ্ছেন যাতে করে শীতের যে গরম কাপড় সেটিও যেন পর্যাপ্তভাবে পরা হয়। এছাড়া যারা ডায়রিয়া জনিত সমস্যায় ভুগছেন তাদেরকে পর্যাপ্ত চিকিৎসা সেবা নিতে বা প্রাথমিক যে পরামর্শ সেটি হাসপাতালে এসে নিতে। এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ঠান্ডাজনিত অসুস্থতা নিয়ে রোগী ভর্তির সর্বশেষ খবর। রাজশাহী থেকে যুক্ত ছিলেন মাসুমা আক্তার। বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন এখন ঢাকা। নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে দেশীয় প্রযুক্তিতে নির্মিত আরও একটি যুদ্ধ জাহাজ। শনিবার সকালে খুলনা শিপইয়ার্ডে আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। সকালে শুরুতে জাহাজের অধিনায়কের কাছে কমিশনিং ফরমান তুলে দেন নৌবাহিনীর প্রধান। পরে রীতি অনুযায়ী বা নৌজা 20 খালের নামফলক উন্মোচন করা হয়। জাহাজটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন। এতে রয়েছে একটি বফর গান, 2টি হেভি মেশিন গান,
লেইং রেল, অত্যাধুনিক সার্ভেইলেন্স রেডার সহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জাম। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরেন অ্যাডমিরাল নাজবুল হাসান। কমিশনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনী সদর দফতরের পিএসও, বীর মুক্তিযোদ্ধা, সামরিক ও অসামরিক বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তারা। নৌবাহিনী হেলিকপ্টার, টহল বিমান ও সাবমেরিন সংযোজনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক সক্ষমতা অর্জন করেছে। এছাড়াও বাংলাদেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র চট্টগ্রাম, বগুড়া ও পায়রা বন্দর এবং নবনির্মিত মাতারবাড়ি কুমিল্লা সমুদ্র বন্দরের নিরাপত্তা নিশ্চিতকরণ নৌবাহিনীর একটি গুরু দায়িত্ব, যা এই বাহিনী সফলতার সাথে পালন করে চলেছে। রাজধানীর হোটেল সোনারগাঁওতে ডিসিসিআই আয়োজিত ব্যবসায়ী সম্মেলনে কথা বলছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমাদের বলে তোমাদের এই ডিসেম্বর মাসে 1 GB 100 দেবে আমাদের কাকে প্রাইভেট সেক্টরকে ডেফিনেটলি ফান্ড। তো মাঝখানে তো নেগোসিয়েশন আমাদের একটু রেট অফ ইন্টারেস্ট ট্রেন একটু কথা বলে আমি কালকে পরশু আমি চিঠি করলাম এর আগে একটু ট্রান্সফার। সো এটা কিন্তু আপনাদের জন্য করা হচ্ছে ছিল। আমরা ভাববেন যে সবকে সরকারের বাজেট সাপোর্ট, তা না। সেকেন্ড হলো আপনার আই মেট উইথ দ্য বিজনেস পিপল। আপনার কি কাউন্সিল আপনাদের বাংলাদেশ ইউএস বিজনেস ফোরাম, আই মেট এট দ্য চেম্বার, ইউএস চেম্বার্স মিনিস্ট্রি, অ্যান্ড দে টোল্ড মি যে এত বড় টার্ন আউট আমরা কোনোদিন দেখি না। ইউএস দেয়ার, দিস ওয়াজ দেয়ার, ফ্রান্স থেকে তারপর 80 টপ ইনভেস্টার আপনার ইউনেমি শেয়ারগ্রাম থেকে বিশেষ করে যারা নবলি সবাই চলতে যাবে। And we gave our version and theirs. Of course, they suggested. In fact, some of the things were akin to what the keynote paper has presented. Law and order, foreign desire, foreign trade market, doing these guys, regulatory, easing the regulatory framework. There is a deregulation. Deregulation করা যায় না। Deregulation মানে তার মানে free for all নাকি বলবেন যে not too much regulation. আমি পেপারে দেখলাম যে ডিরেগুলেশন মানে কি আপনার বাংলাদেশ মানুষ থাকবে না, আর বিটা থাকবে না, সব ছেড়ে দেবে। রেগুলেশনের ব্যাপারটা হলো যে ইউ হ্যাভ টু, যেমন আমি কোনোদিন ডিসকাশনে পাওয়ার ব্যবহার করি না বাংলাদেশ ব্যাংক থাকতে রুল, আর রুলে থাকতে আমার সুবিধা ছিল আই ইউজ টু কোর্ট রুল, কাকে ব্যাংক দেবো না দেবো আমি সেটা হবে না, এটা হবে না। সো উই আর স্পিকিং টু। রাজধানীতে ব্যবসায়ী সম্মেলনে কথা বলছিলেন অর্থ উপদেষ্টা। সরাসরি ছিলাম সেখানে। দেখছেন এখন ঢাকা। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। 9টি দানবাক্স আর 2টি ট্রাঙ্কে মিলেছে 29 বস্তা টাকা। সাথে রয়েছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার। এখন চলছে টাকা গণনার কাজ। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, জানাবেন টাকা গণনার কার্যক্রম কত দূর এগুলো? উজ্জ্বল, আমি যদি বলি যে কিশোরগঞ্জে যে ঐতিহ্যবাহী পাগলা মসজিদের যে টাকা গণনার কাজ চলছে সেই সকাল থেকে শুরু হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ব্যাংকে যে টাকা পরিমাণ পাঠানো হয়েছে সেটি কিন্তু 6 কোটি টাকা। আমরা দেখেছি যে এই পর্যন্ত 4 ঘন্টায় কিন্তু 6 কোটি টাকা কিন্তু এখন পর্যন্ত ব্যাংকে পাঠানো হয়েছে, যেটি কড়া নিরাপত্তার সাথে পুলিশ এবং সেনাবাহিনী, সে সাথে আনসার ব্যাটালিয়নের নিরাপত্তায় কিন্তু সেটি ব্যাংকে পাঠানো হয়েছে। আমি যদি একদম শুরু থেকে বলি যে সকাল 7টা থেকে কিন্তু এখানে আসলে কাজ শুরু হয়েছিল, যেটি মূলত শুরু হয় আমাদের যে ইয়েটি আছে, আমাদের এই কিশোরগঞ্জের পাগলা ঐতিহাসিক যে পাগলা মসজিদটি রয়েছে সেই পাগলা মসজিদের ঐতিহাসিক পাগলা মসজিদে যে 9টি দান সিন্ধুক ছিল, এই 9টি দান সিন্ধুক থেকে কিন্তু এবার কিন্তু রেকর্ড পরিমাণ আসলে বলা যায় যে 29 বস্তা যে টাকা পাওয়া গিয়েছিল রেকর্ড পরিমাণ, যেটি 4 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু মাত্র 4 ঘন্টা সময় কিন্তু সেটি 6 কোটি টাকা ছাড়িয়ে গেছে, যেটি কর্তৃপক্ষ বা মসজিদ কমিটি বলছে যে এবার যে বিগত দিনের যে রেকর্ড ছিল সেই রেকর্ড যে পরিমাণ রেকর্ড ছিল সেগুলো কিন্তু আসলে ভেঙে ফেলতে পারে এবং এবার হতে পারে যে সর্বোচ্চ টাকা পাগলা মসজিদের। এখানে আসলে অগাধ একটি বিশ্বাস রয়েছে যারা এখানে মানত করেন, অর্থাৎ বিভিন্ন যারা এখানে আসেন দানের টাকা নিয়ে এবং বিভিন্ন পশু পাখি সহ হাঁস মুরগি গরু ছাগলও কিন্তু এখানে দান করেন, যেগুলো প্রতিদিন কিন্তু আসলে নিলামে বিক্রি হয় আসরের পর। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের সর্বশেষ পাগলা মসজিদ থেকে তথ্য। এখনো গণনার কাজ চলছে, সন্ধ্যা নাগাদ পুরোপুরি তথ্য আসলে জানা যাবে কত টাকা হলো এবার। উজ্জ্বল।
এখন ঢাকা নিচ্ছে আর একটা বিরতি, ফিরছে একটু পর। আবারও স্বাগত, দেখছেন এখন ঢাকা। বিদ্যুৎ গতির অভিযানে 8 বছর পর বিদ্রোহীদের দখলে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আল্লেপোর 2/3 অঞ্চল। তুরস্কের সহায়তায় বিদ্রোহীদের পক্ষে অভিযানের নেতৃত্ব দিচ্ছে সামরিক গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। আল্লেপো পতন ঠেকাতে বাশার আল আসাদের পক্ষ থেকে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া, যেখানে 3 দিনেই নিহত হয়েছেন 4 শতাধিক বিদ্রোহী। এদিকে ইরানের অভিযোগ সিরিয়াকে অস্থিতিশীল করার পেছনে দায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আরও জানাচ্ছেন নাফি আরমান মনন। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি উত্তপ্ত মধ্যপ্রাচ্যে কিছুটা আশার সঞ্চার করেছিল, তবে বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সিরিয়ায়। 8 বছর পর সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় প্রবেশ করেছে বিদ্রোহীরা। ইতোমধ্যেই দখলে নেওয়া হয়েছে শহরটির 2/3 অঞ্চল। বিদ্যুৎ গতির এই অভিযান শুরু হয় গেল বুধবার, যার নেতৃত্ব দিচ্ছে সামরিক গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। আলেপ্পো পতন ঠেকাতে বন্ধ করা হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা ও বিমানবন্দর। এদিকে সিরিয়ার সরকারকে সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে রাশিয়া। গেল 3 দিনে রুশ বিমান হামলায় নিহত হয়েছেন 4 শতাধিক বিদ্রোহী। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য বলছে, শুক্রবারই আলেপ্পোতে বিমান হামলা চালানো হয়েছে 23 বার। শিগগিরই বাশার আল আসাদের বাহিনীকে সামরিক সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্সকে বিদ্রোহীরা জানিয়েছে, তুরস্কের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই শুরু করা হয় এই অভিযান। আলহামদুলিল্লাহ الريف الغربي بالكامل محرر تحت أيادي المجاهدين بالكامل. نقول لأخواننا في المحرر أنتم في أمان طالما في مجاهدين. 8 বছর আগে ইরান, রাশিয়া ও শিয়া মিলিশিয়াদের সহায়তায় আলেপ্পো দখল করে সরকারি বাহিনী। মস্কো ও তেহরানের দুর্বলতার সুযোগ নিয়ে দীর্ঘ সময় পর আবারও শহর পুনর্দখলের অভিযান চালানো হচ্ছে বলে ধারণা বিশেষজ্ঞদের। The government's allies, the axis of resistance, Iran, Hezbollah, are weakened because of the conflict with Israel. And finally, Russia, Syria's most important ally, they pulled their weapons, they experienced personnel to Ukraine. সিরিয়াকে অস্থিতিশীল করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়া বলছে, বিদ্রোহীদের এই অভিযান সিরিয়ার সার্বভৌমত্বের ওপর আঘাত। দেশটিতে সাংবিধানিক ব্যবস্থা পুনরুদ্ধারে দামেস্ক সরকারকে পূর্ণ সহযোগিতা দেবে মস্কো। 2011 সালে আরব বসন্তের সময় বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে সিরিয়ায় শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। পরবর্তীতে যা সুপার পাওয়ারদের ছায়াযুদ্ধে পরিণত হয়। বর্তমান সিরিয়া সরকারকে প্রত্যক্ষ সমর্থন দিচ্ছে রাশিয়া ও ইরান। অন্যদিকে সরকারকে উৎখাতে বিদ্রোহীরা সমর্থন পাচ্ছে যুক্তরাষ্ট্র ও তুরস্কের। দশকব্যাপী সিরিয়ার গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছেন 3 লাখের বেশি বেসামরিক নাগরিক। নাফি আরমান মনন, এখন বিশ্ব। প্রায় 3 বছরের যুদ্ধে প্রথমবারের মতো যুদ্ধবিরতি নিয়ে অবস্থান পরিবর্তন করলেন ভ্লাদিমির জেলেনস্কি। দখলকৃত ভূখণ্ড মস্কোর কাছ থেকে ফেরত না নিয়েই যুদ্ধবিরতিতে আগ্রহী কিয়েভ। শুক্রবার স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, যুদ্ধ বন্ধ করতে চাইলে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডকে ন্যাটোর ছাতার নিচে নিয়ে আসতে হবে। রাশিয়া যেসব স্থান দখল করেছে, পরবর্তীতে সেগুলো কূটনৈতিক উপায়ে ফেরত নেয়ার কথা জানান তিনি। 2022 সালে ন্যাটো জোটে যোগ দেওয়ার আনুষ্ঠানিক আবেদন জানায় ইউক্রেন। তবে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট থেকে জানানো হয়, রাশিয়ার সঙ্গে সংঘাত নিরসন না হওয়া পর্যন্ত ইউক্রেনকে সদস্যপদ প্রদান করা হবে না। দেখছেন এখন ঢাকা। প্রাপ্তবয়স্ক অসুস্থ ব্যক্তিদের স্বেচ্ছা মৃত্যুর পক্ষে ব্রিটেনের পার্লামেন্টের নিম্নকক্ষে বিল পাশ হয়েছে। উচ্চকক্ষে পাশের পর বিলটি পরিণত হবে আইনে। শুক্রবার এন্ড অফ লাইফ নামে পরিচিতি। বিলটির পক্ষে ভোট দেন 330 জন আইন প্রণেতা। বিলটির বিপক্ষে যায় 275টি ভোট। আলোচিত বিলটিতে বলা হয়েছে, ইংল্যান্ড বা ওয়েলসে বসবাসরত কোনো গুরুতর অসুস্থ রোগীর 6 মাসের কম সময় বেঁচে থাকার সম্ভাবনা থাকলে ওই ব্যক্তি স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নিতে পারবেন। এক্ষেত্রে রোগীর 8 বছরের
কম বেঁচে থাকার সম্ভাবনা নিশ্চিত করতে হবে চিকিৎসককে। চিকিৎসা বিজ্ঞানের সহায়তায় স্বেচ্ছা মৃত্যুর বিষয়টি কার্যকর করা হবে। নিয়ম লঙ্ঘনের মাধ্যমে স্বেচ্ছা মৃত্যু বেছে নেয়া কিংবা মৃত্যুর জন্য বাধ্য করা হলে 14 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এখন ঢাকায় নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পর। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে বাংলাদেশ ভারত সম্পর্ক শীর্ষক আলোচনা সভায় কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। যোগাযোগ রেখেছি কিছু মন্ত্রণালয়ের সাথে, না ইস্যুগুলির সাথে কিন্তু যোগাযোগ রেখেছি। প্রতি ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমাদের জাতীয় ঐক্যমত না থাকার কারণে আমরা অনেক পিছিয়েছি। অনেক ক্ষেত্রে যেখানে আমরা আরো অর্জন করতে পারতাম সেটা আমরা পারিনি, শুধুমাত্র জাতীয় ঐক্য না থাকার কারণে। আমি কোনো দলের কথা বলছি না, আমি বলছি যে যদি দেখা গেছে সরকারি দল কিছু একটা যদি বলেছে, সঙ্গে সঙ্গে অপোজিশন সেটা সম্পূর্ণ বিরোধিতা করেছে, এর সাথে বিবেচনাই আমার মনে হয়েছে বিবেচনাই নেয় নাই যে আমাদের জাতীয় স্বার্থ আছে কি। এই জিনিস থেকে আমাদের বেরোতে হবে। আমাদেরকে অবশ্যই জাতীয় স্বার্থ যেখানে আছে সেখানে জাতীয় ঐক্যমত থাকতে হবে। প্রভাব বিস্তারের চেষ্টা থাকবেই, এটা কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অলমোস্ট নিয়ম। যারা শক্তিমান তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। আপনার ঘর গোছাতে হবে যাতে আপনার উপর আন্ডিও কোনো প্রভাব বিস্তার করতে না পারে। আমরা কি সেই ঘর গোছাচ্ছি, সেটা চিন্তার দায়িত্ব কিন্তু এখানে যারা আছেন আপনাদের উপর। আপনারা এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডে গ্রেফতার ৩৯, সরাসরি জড়িত ৯ জন, জানালো সিএমপি। পরিবারের ২টি সহ ৫টি মামলা। লন্ডনের উদ্দেশ্যে সকালে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল। 10 দিনের সফরে বৈঠক করবেন তারেক রহমানের সঙ্গে। ময়মনসিংহে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চেক বিতরণ। আন্দোলনে নিহত ৫৫ জনের পরিবার পাচ্ছে অর্থ সহায়তা। এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে এখন টেলিভিশন সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।